পথ চেয়ে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন চাল বনে গান গেয়ে। জ্যামাইকান ফেয়ারওয়েলের এই লাইনগুলো শুনলেই মনে পড়ে যায় পাবলো নেরুদার লেখা কবিতা অসুখী একজন। আমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত কবিতা। তাঁর এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত দ্য আনহ্যাপি ওয়ান কবিতার বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য, নাম দিয়েছেন অসুখী একজন। এই কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের দাগ কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটা পড়লে আমরা বুঝতে পারি যুদ্ধ বিধ্বস্ত সময়ে যুদ্ধে যারা যায় সেই সাধারণ মানুষ, তাদের প্রিয়জন, তাদের কেমন মনে হয় সে কথাই কবি তুলে ধরেছেন এই কবিতায়। প্রথমে কবিতাটা পড়া যাক। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। গোটা কবিতাটা পড়লে একটা বিষাদের সুর এবং সেই সঙ্গে মিশে থাকা রোমান্টিকতা আমাদের মনের মধ্যে ঘনিয়ে ওঠে। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এই তাকে হলো সেই মেয়েটি। এবার এই মেয়েটি কে তা নিয়ে আমাদের মধ্যে নানান বিতর্ক থাকে। কেউ বলেন এই মেয়েটি বোধহয় দেশমাতৃকা, কেউ বলেন এই মেয়েটি বোধহয় কবির প্রিয়তমা। আমি বলবো দেশমাতৃকা নন, কারণ দেশমাতৃকাকে আমরা কখনোই মেয়ে বলে রেফার করি না। তাহলে এই মেয়েটি হলো কবির প্রিয়তমা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। একেবারে চিত্রকল্পময় ভাষা, আমাদের চোখের সামনে একেবারে একটা ছবি ফুটে উঠছে। কবি যুদ্ধে যাচ্ছেন। তিনি কবি না বলে আমরা কথক বলবো, কথক যুদ্ধে যাচ্ছেন। তিনি মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার থেকে দূরে, আরও দূরে চলে যাচ্ছেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। আমরা কেউ কখনো যখন প্রিয়জনকে বিদায় দিই, কখনোই কি জানি বা প্রিয়জনই কি কখনো জানে যে সত্যি আর কখনো ফিরে আসা হবে না? আমরা সবসময় ভাবি ঠিক ফিরে আসব, এবং প্রিয়জনও আমাদের জন্য অপেক্ষায় থাকে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সময়ের বহমানতা। কথক যখন চলে যাচ্ছেন তখন মেয়েটি তো দাঁড়িয়েই রয়েছে, কিন্তু সময় এগোচ্ছে, সময় কারোর জন্য থেমে থাকে না।
একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এইভাবে কিছু মিনিট, ঘন্টা, সেই দিনটা, তারপর একটা সপ্তাহ, তারপর একটা বছরও কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ একেবারেই একটি ব্যঞ্জনা। আক্ষরিক অর্থেই তো পায়ের ছাপ বৃষ্টি ধুয়ে দিল এমন নয়, কিন্তু এ যেন ওই রবীন্দ্রনাথের গানের কথায় বললে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, ওই পায়ের চিহ্ন আস্তে আস্তে মুছে গেল। ঘাস জন্মালো রাস্তায়, যে রাস্তায় কেউ চলাচল করে না সেই রাস্তাতেই তো ঘাস জন্মায়। এই রাস্তায় কবির আর আনাগোনা নেই। তিনি 1 বছর আগে চলে গেছেন, কয়েক বছর আগে চলে গেছেন, এ রাস্তায় ফিরে আসছেন না। কিন্তু মেয়েটির মনে তিনি রয়ে গেছেন। মেয়েটি এখনও তার জন্য অপেক্ষা করছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। যেটা খুব ভালো সময়, সুসময়, তা বড় দ্রুত কাটে। আর দুঃসময় কাটতে গেলেই দুঃসময় কেমন মনে হয় অতিবাহিত করতে হচ্ছে, দুঃসময় কাটে না, বড় ভারী মনে হয়। তেমনি এই মেয়েটি তার প্রিয়জনের অপেক্ষায় রয়েছে, প্রিয়জন আসছে না, তার কাছে তাই বছরগুলো বড্ড ভারী। সময় মনে হচ্ছে কাটছে না, সব কিছুই বড্ড ভার হয়ে জমে রয়েছে। পাথরের মতো ভারী হয়ে বছরগুলো তার মাথার উপর নেমে আসছে। এই কবিতায় যতবার তার বলা হয়েছে, এই তার হলো কবির প্রিয়তমা, যে কবির জন্য অপেক্ষা করে আছে। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে কিন্তু শুধুমাত্র এটা কবির কথা বা কথকের কথা এবং তার প্রিয়তমার কথা তা নয়, এ আসলে গোটা পৃথিবীতে স্থান কাল নির্বিশেষে যেখানে যে অপেক্ষা করে থাকে, সেই অপেক্ষারত মানুষ এবং যার জন্য অপেক্ষা করে থাকে তাদের ভার্সন। এভাবেই তো যে কোনো কবিতা, যে কোনো লেখা চিরকালীন হয়ে ওঠে, এও আসলে তাই। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই মেয়েটি অপেক্ষা করে রয়েছে এবং এইভাবে অপেক্ষা করে থাকতে থাকতেই সেই যে কবি রাষ্ট্রের ডাকে সাড়া দিতে চলে গিয়েছিলেন, তারপর এক সময় যুদ্ধ এলো। কেমন সে যুদ্ধ? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় কেন? আগ্নেয়গিরি থেকে যেমন হঠাৎ অগ্নুৎপাত হয় এবং চারদিকে লাভা, ম্যাগমা সব ছড়িয়ে পড়ে, তেমন করেই এই যুদ্ধের ফলে চারদিকে যেন ধ্বংস, রক্তের স্রোত একেবারে বিস্ফারিত হলো। শিশু আর বাড়িরা খুন হলো। শিশুরা খুন হওয়া সে আসলে ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু হওয়া। বাড়ি খুন হওয়া মানে পরিবার ধ্বংস হলো। শিশু বা বাড়ি কেউ তো যুদ্ধে অংশগ্রহণ করে না, কিন্তু যুদ্ধের অভিঘাত সবারই গায়ে এসে লাগে। তেমনি কত নিরীহ মানুষ, কত নিরীহ শিশু খুন হলো, কত পরিবারের মানুষজন মারা গেছে বলে পরিবার শেষ হয়ে গেল। বাড়ি মানে এখানে সেই পরিবারের দোতক। সেই মেয়েটির মৃত্যু হলো না। চারদিকের এমন ধ্বংসলীলার মধ্যে সেই মেয়েটির মৃত্যু হলো না, এ কি সত্যিই সম্ভব? কিন্তু যে কোনো ধ্বংসের মধ্যেও আমাদের মনে তো আশাবাদ বেঁচে থাকে। এ কবির সেই আশাবাদ। আমরা খুব ভাবতে চাই যেখানে যাই হয়ে যাক আমার প্রিয়জন ভালো আছে। কবির ঠিক তাই মনে হচ্ছে। তিনি তো জানেন না, তার কাছে তো খবরও এসে পৌঁছয় না। তিনি ভাবছেন সেই মেয়েটির মৃত্যু হলো না, আসলে সেই মেয়েটির অপেক্ষার মৃত্যু হলো না। পৃথিবীতে যেখানে যে অপেক্ষা করে আছে এই মেয়েটি তাদের প্রতিভূ। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। যুদ্ধ যখন হয় তখন তো শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা
তার আঁচ পোহায় আর বাকিরা নিরাপদে থাকে তা তো নয়। যেমন করে ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গলে লিখেছিলেন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, ঠিক সেই রকম যুদ্ধ যখন সীমান্তে হচ্ছে সেই আঁচ গোটা দেশে সর্বত্র ছড়িয়ে পড়ছে। সমস্ত সমতলে যুদ্ধের আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই একই কথা, নগর পুড়লে, নগরে যুদ্ধের আঁচ লাগলে দেবতারাও রেহাই পান না। এই যুদ্ধের ফলে কত কত দেবালয় ধ্বংসপ্রাপ্ত হলো। শান্ত হলুদ দেবতা কেন? হলুদ মানে প্রাচীনত্ব। দেবতারা বরাবরই শান্ত। মানুষ তাদের বাসনা, কামনা, প্রার্থনা দেবতার কাছে জানায়। দেবতা আশ্চর্য পাথরের মূর্তির মতো শান্ত সমাহিত হয়ে থাকেন। তিনি কোনো উত্তর দেন না। এবং তিনি হলুদ, কারণ হলুদ মানে প্রাচীনত্ব। যেমন করে বইয়ের পাতা হলুদ হয়ে যায় পুরনো হলে, তেমন করেই এই দেবতারা বহুযুগ ধরে এই সমস্ত মন্দিরে অবস্থান করছেন। তাই তারাও সব হলুদ। তারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে আছেন, মানুষের দুঃখ কষ্টের কথা শুনছেন, কিন্তু তাই নিয়ে তাদের কোনো রিপারকেশন, তাদের কোনো অভিব্যক্তি দেখা যাচ্ছে না। কিন্তু এই যুদ্ধ যা সমস্ত সমতলে ছড়িয়ে পড়ল, সেখান থেকে দেবতারা তাদের দেবালয়গুলোও রেহাই পেল না। তারা আর স্বপ্ন দেখতে পারল না। দেবতারা বরাবরই আমাদের আশ্বাস দেন, স্বপ্ন দেখান যে এই কালো সময় কেটে যাবে, অন্ধকার রাত শেষ হবে, আলোর উদ্ভাস ঘটবে। কিন্তু যারা নিজেরাই এখন ধ্বংসপ্রাপ্ত, তারা আর কি স্বপ্ন দেখবেন বা দেখাবেন? তাই এই কালো সময় কেটে গিয়ে আবার সুসময় আসবে, এমন স্বপ্ন তারা নিজেরাও দেখতে পারছেন না, আমাদের আর দেখাতেও পারছেন না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। ছোট্ট ছোট্ট এলিমেন্টের মাধ্যমে বাড়ির একটি সুখী গৃহকোণের একেবারে ছোট ছোট উপাদান, যা দিয়ে গৃহকোণ সুখী হয়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যা যা জড়িয়ে থাকে, এরকম কয়েকটি উপাদানের কথা বলে আবারও যেন এই ধ্বংসের বীভৎসতা ফুটিয়ে তোলা হলো। অনেক দূরে বসে যখন এই ধ্বংসের খবর পাচ্ছেন, কথকের মনে হচ্ছে যে তার বাড়িটিও বুঝি এর হাত থেকে রেহাই পেল না। তার সেই বাড়ি, সেই বারান্দা যেখানে তিনি কত অলস অবসর কাটিয়েছেন, সেই গাছ, ছড়ানো করতলের মতো পাতা, ছড়ানো করতলের মতো পাতা। এই কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ম্যাপেল পাতার কথা, ছড়ানো করতলের মতো। চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। যখন যুদ্ধ চলছে তখন কি আর বাজনা বাজে? তখন তার জল তরঙ্গও বাজবে না। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ, কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যেখানে ছিল শহর, সব শহরের সর্বত্রই ধ্বংসের আঁচ। ফলত শহরে আর মানুষ নেই, বাড়িঘর নেই, মানুষের সেই সুখী স্বপ্ন, দেবালয় কিছুই আর নেই। শুধুমাত্র কাঠ কয়লা ছড়িয়ে রয়েছে। গোটা শহর ধ্বংসস্তূপ হয়ে গেছে। সেখানে রয়েছে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর এই সব কিছু, এত নেগেটিভিটি, এত ঋণাত্মকতার মধ্যেও আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি যে আসলে সমস্ত অপেক্ষারত প্রিয়জনের প্রতিভূ, এই এত ধ্বংসের মধ্যেও মেয়েটি নিজে এখন বেঁচে আছে কি নেই তা পর্যন্ত আমরা জানি না, কিন্তু তার অপেক্ষা রয়ে গেছে। গোটা পৃথিবী জুড়ে যেখানে যত যুদ্ধ হয়, সেখানে
এই এত ধ্বংসের মধ্যেও প্রিয়জনের অপেক্ষা এভাবেই শাশ্বত হয়ে রয়ে যায়। কবিতার নাম অসুখী একজন। এ আসলে সত্যি অসুখী এক মানুষের ভার্সন, যে অসুখী মানুষকে কর্তব্যের খাতিরে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যেতে হয়, আর তার মন পড়ে থাকে সেই তার ভারী পছন্দের তার নিজের জায়গায়, হতে পারে তা গ্রাম, হতে পারে তা শহর, যেখানে সে অনেক শান্ত অবসর কাটিয়েছে, যেখানে তার প্রিয়জন তার জন্য অপেক্ষায় রয়েছে। কবিতাটা খুব ভালো করে পড়তে হবে এবং অবশ্যই মুখস্থ করতে হবে। প্রচুর ইনফো রয়েছে, যেমন সেই মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানায় আমি ঘুমিয়েছিলাম, এই পুরো এখান থেকে একেবারে সবকটা এলিমেন্টের নাম লিখতে হয়, এবং গোটা কবিতা থেকেই প্রচুর এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন তো বটেই পরীক্ষায় আসে। ফলত কবিতাটা মুখস্থ থাকলে উত্তর করা সহজ হয়। আজ তবে এই পর্যন্তই।